আজকে আমরা আলোচনা করব বোরের পারমাণবিক মডেল। বোর অ্যাটমিক মডেল। তো 1913 খ্রিস্টাব্দে বোর রাদারফোর্ডের যে পারমাণবিক মডেল আমরা পড়েছি, আমরা আগের ভিডিওতে যেটা পড়েছি, সেটাকে কিছু মডিফিকেশন করে। তো প্রথমে কি বললো রাদারফোর্ড, কি বলেছিল না ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে। তো বোর কি বললেন, উনি বললেন যে প্রথম তাহলে স্বীকার্য, বোরের পরমাণু মডেলের স্বীকার্য যদি আমি বলি, কি বললেন না পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক নম্বর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি এমন কতকগুলি স্থায়ী ভিন্ন ভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে। তো যখন এই যে পরিভ্রমণ করে এবং তিনি প্রত্যেকটা কক্ষপথের নাম দেন, কে, এল, এম, এন, এরকম তিনি নাম দেন এবং তিনি বলেন যে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় h/2π এর সরল গুণিতক। এই কক্ষপথগুলিকে তিনি স্থির কক্ষপথ বলেন। এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বলা হয়। তো এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। তাহলে বোর কি বলেছিলেন যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি এমন কতকগুলি স্থায়ী ভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় কত না h/2π এর সরল গুণিতক। মানে কখনোই 1 মানে এখানে কৌণিক ভরবেগকে যদি এল দিয়ে বলা হয় তাহলে এল এর মান কখনোই আমার 1.5 h/2π এরকম বেরোবে না। এল সমান অলওয়েজ 1h/2π বা 2h/2π বা 3h/2π সো অন, এরকম হয়ে যাবে। এটা বোর বলে কখনো ভগ্নাংশ হবে না। এবারে যে দ্বিতীয় নম্বর তিনি বললেন যে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলি স্থির কক্ষপথে আবর্তন করে ততক্ষণ সেটি কোনো শক্তি বিকিরণ করবে না। তো ইলেকট্রনগুলো যখন স্থির কক্ষপথে আবর্তন করবে তখন সেই ইলেকট্রনগুলি কখনো শক্তির কোনো বিকিরণ করবে না। তাহলে ইলেকট্রনটা এখানে এইভাবে ঘুরছে, তাহলে যখন ইলেকট্রনটা এই কক্ষপথে থাকবে তখন কোনো রকমভাবে শক্তির বিকিরণ করবে না। এটা কিন্তু আমাদের ক্লাসিক্যাল যে মেকানিক্স তার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কারণ ক্লাসিক্যাল মেকানিক্স আমার 100% অ্যাপ্লাইড না আমাদের অ্যাটমিক লেভেলতে। ক্লাসিক্যাল মেকানিক্স লাগবে আমাদের নিউটনস ল, ঘর্ষণ, এখানে ক্ষেত্রে বা ফ্রিকশন যেটা বলা হয় আমরা, তো এখানে লাগবে। কিন্তু অ্যাটমের ক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু 100% অ্যাপ্লাই না, এখানে কোয়ান্টাম ফিজিক্সের ব্যবহার, মানে এই বোর্ডের এই কথাটা থেকেই কোয়ান্টাম ফিজিক্সের বলা যেতে পারে যে কোয়ান্টাম ফিজিক্সের ফার্স্ট ব্যবহার শুরু হয়। 3 নম্বর হচ্ছে
বোর বলছেন যদি কোনো শক্তি যদি নেয়, ধরা গেল তো এরকম করে কক্ষপথগুলো আছে, ধরো এই কক্ষপথকে আমরা কে বলি, এই কক্ষপথে এল বলি। যদি কে কক্ষপথের কোনো ইলেকট্রন যদি শক্তি নিয়ে নেয় তাহলে সে আর কে কক্ষপথে থাকতে পারবে না, তাকে এল কক্ষপথে চলে যেতে হবে। ঠিক সেমভাবে আমি যদি এইখানটা আবার ডট ডট দিয়ে এটা যদি এম কক্ষপথ দেখাই, পুরোটাকে এম, তাহলে এল কক্ষপথের ইলেকট্রন যদি শক্তি নিয়ে নেয় তখন তাহলে এমে যেতে হবে, বা যদি শক্তি সে ছেড়ে দিতে যায় তাকে কে কক্ষপথে চলে আসতে হবে। এই কক্ষপথে থাকা অবস্থায় সে কোনো শক্তির বিকিরণ বা শোষণ করতে পারবে না। আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্ট কি বললেন, যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির স্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির স্থির কক্ষপথে সংক্রমিত হয়। সংক্রমিত হওয়া মানে একটা কক্ষপথ থেকে এইখান থেকে এখানে চলে যাওয়া, বা এখান থেকে এখানে যাওয়া, বা এখান থেকে এখানে যাওয়া, এইগুলো বলেছে সংক্রমণ হওয়া। সংক্রমিত হয় তখনই কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটে। মুক্তি ঘটে যা, এই যে শক্তির যেটা মুক্তি করলো, যা পরমাণু থেকে বিকিরণ হিসাবে নির্গত হয়। ওকে, তার মানে এখান দ্বারা বোঝা গেল যে এটা যদি কোনো ইলেকট্রন কোনো শক্তি যদি কারো কাছ থেকে শোষণ করে নেয় তাহলে সে আর সেই কক্ষপথে থাকতে পারবে না, তাকে অন্য কক্ষপথে চলে যেতে হবে। তো এই যে পরমাণু যদি উচ্চ থেকে যদি কোনো নিচুতে আসে, মানে উচ্চতর কক্ষপথ এম থেকে যদি এখানে আসে এলো, বা এম থেকে কে তেও যেতে পারে, সেমভাবে এম থেকে কে তেও আসতে পারে, তাহলে কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটবে যেটাই পরমাণু থেকে বিকিরণ হিসাবে নির্গত হয়। আচ্ছা, এবারে আমরা বোর কিন্তু প্রথমে কি বললেন না, স্থায়ী কতগুলি ভিন্ন ভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করে। তাহলে যে স্থায়ী যে কক্ষপথে, বোর তার মানে বলতে চাইলেন যে এইখানে যদি প্রোটন থাকে তাহলে এইখানে ইলেকট্রনটা একটা স্থায়ী কক্ষপথে পরিভ্রমণ করবে। তাহলে বোরের কথা অনুযায়ী কক্ষপথে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে, একটা গতিবেগ থাকবে ইলেকট্রনটার একটা নিজস্ব শক্তি থাকবে। আমরা সেইগুলো এবারে একে একে ক্যালকুলেশন করব। প্রথম করব আমরা কক্ষপথের ব্যাসার্ধ। প্রথম করবো আমরা কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখানে যদি একটা প্রোটন থাকে, ধরে নিচ্ছি ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটা মাইনাস, আচ্ছা প্রোটনটা হচ্ছে প্লাস। আচ্ছা, ইলেকট্রনের আধান যদি মাইনাস হয় তাহলে প্রোটনের আধান কত? পজিটিভ আমি বলতে পারি এখানে। আচ্ছা, যদি এখানে জেড সংখ্যক প্রোটন থাকে, তাহলে তাদের মোট আধান কত হবে? জেড ই। তাহলে এটা হাইড্রোজেন সদৃশই ধরি প্রথমে, তাহলে কক্ষপথ ব্যাসার্ধ দরকার করি। হাইড্রোজেন সদৃশ পরমাণু ক্রমাঙ্ক, এটাকে আমরা প্রোটন সংখ্যা বলি, এটা জেড ধরে নিচ্ছি এটা আমি। আচ্ছা, ইলেকট্রনের আধান ধরি ই, ইলেকট্রনের আধান ধরছি আমি ই, ইলেকট্রনের ভর ধরছি আমি এম, ইলেকট্রনের ভর এম, ইলেকট্রনের রৈখিক বেগ ভি, ইলেকট্রনের রৈখিক বেগ ভি, এবং ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ আমি ধরব
ছোট হাতের আর। তাহলে আমি ধরলাম কি না, পরমাণু ক্রমাঙ্ক যদি আমার জেড হয় তাহলে ইলেকট্রনের আধান কত, ইলেকট্রনের আধান হচ্ছে জি, তাহলে প্রোটনের আধান হবে এখানে জেড ইন্টু ই, কারণ যতগুলো পরমাণু ক্রমাঙ্ক তার সঙ্গে প্রোটনটা গুণ হয়ে যাবে। তো ইলেকট্রনের ভর এম, ইলেকট্রনের রৈখিক বেগ ভি এবং কক্ষপথের আধান হলো আর। তাহলে নিউক্লিয়াসের আধান কত হলো, যেটা আমি লিখেছি, অতএব নিউক্লিয়াসের আধান সমান প্লাস জেডি। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা কী হবে, স্থির কুলম্বীয় আকর্ষণ বল কাজ করবে। তাহলে লিখতে পারি এটাই, এটা দেখা যাচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল সমান কত হবে না, 1/4πε0 ইন্টু জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার। এটা আমরা কোথা থেকে পেলাম, যদি এখানে আমি দেখাচ্ছি, এখানে দেখাই, যদি Q1 এবং Q2 যদি দুটো আধান থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে আমরা কুলমের সূত্র থেকে জানি বস্তু কণা দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল F সমানুপাতিক কত, Q1 ইন্টু Q2, বস্তু কণা দুটি আদানের গুণফলের সমানুপাতিক, এবং F সমানুপাতিক 1/r², বস্তু কণা দুটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে নিলে আমরা পাই F সমানুপাতিক Q1 Q2 বাই r²। এটা আমরা কোথা থেকে পাই না, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এটা আমরা পাই, Q সমানুপাতিক M1 M2 বাই F সমানুপাতিক Q1 Q2 বাই r²। তো সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে এখানে একটা কে বলে ধ্রুবক আসে, Q1 Q2 বাই r²। তো এখানে ক্ষেত্রে হচ্ছে 1/4πε0, যেখানে ε0, এই চিহ্নটার নাম হচ্ছে ε0, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে ε0, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো এই যে আকর্ষণ বল, এর মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে ইলেকট্রনের সঙ্গে যে প্রোটনের যে আকর্ষণ বলটা হচ্ছে, সে আকর্ষণ বলটা কী হবে, যে ইলেকট্রনটা যে ঘুরছে, এই যে কক্ষপথ ইলেকট্রনটা ঘুরছে, এই ঘূর্ণনের জন্য কি প্রয়োজনীয় যারা অভিকেন্দ্র বল লাগবে সেটা সরবরাহ করবে। তাহলে লিখতে পারি এখানটাতে যে এই তড়িৎ বলই ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র কোনটা না, mv²/r সরবরাহ করে। তাহলে বলতে পারি আমরা অতএব mv²/r সমান কত না, 1/4πε0 ইন্টু এটা জেড ই এ গুণ করলে e²/r²। তো এখান থেকে আমরা v² মানটা বার করে নেব, বা v² সমান এখানে আর এর সঙ্গে একটা আর কেটে গেল, তাহলে v² সমান পাবো আমরা হচ্ছে 1/4πε0 ইন্টু z²/mটা নিচে চলে আসলো, তাহলে m ইন্টু আর, এটা 1 নম্বর দিলাম। কি করলাম না, আর এর সঙ্গে স্কোয়ারটা কেটে গেল, তাহলে এমটা এখানে গুণ হয়ে গেল, এম আর হলো z²। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে এখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে না, mvr, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr। তো আমরা বোরের স্বীকার্য যদি পেয়েছি, বোরের প্রথম স্বীকার্য আমরা কি পেয়েছি না, বোরের প্রথম স্বীকার্যটা পেয়েছি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা কি হয় না, h/2π এর কি হয়, সরল গুণিতক হয়। তাহলে বোরের আমরা প্রথম স্বীকার্য থেকে আমরা পেয়েছি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ
NH/2 সরল গুণিতক হয়। তাহলে এখানে লিখতে পারি যে বোরের প্রথম স্বীকার্য থেকে কি পাই না MVR সমান NH/2 পাই, যেখানে H সমান কি প্লাঙ্ক কনস্ট্যান্ট বা হ্যাঁ ঠিক আছে প্লাঙ্কের ধ্রুবক, আর N হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে 1 2 3 শ্রোণ, এটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে এখান থেকে ভি এর মানটা বার করি, বা ভি সমান কত হবে NH রয়ে গেল, নিচে চলে এলো MR চলে এলো 2πmR, উভয় পক্ষে বর্গ করে দিই। তো এখানে ভি স্কোয়ার সমান কত হবে না N স্কোয়ার H স্কোয়ার 2 দুগুণে 4 পায়ের বর্গ মানে পাই স্কোয়ার M স্কোয়ার R স্কোয়ার, এইটা 2 নম্বর দিলাম। আগে আমরা পেয়েছি কত না 1/4πε0 Z স্কোয়ার বাই MR, আর এখন পেয়েছি ভি স্কোয়ারের মান কত এইটা, তাহলে N স্কোয়ার H স্কোয়ার বাই 4π স্কোয়ার M স্কোয়ার R স্কোয়ার, এটা 1 আর 2 থেকে আমরা পাচ্ছি। তাহলে এই M এর সাথে স্কোয়ার কাটলো, এই R এর সাথে এই স্কোয়ারটা কাটলো। আচ্ছা এবারে কোনাকুনি যদি আমরা গুণ করি, পাইটাকে রেখে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা R সমান আমি লিখব এই আটটা আছে, তাহলে আটটা এখানে গুণ হয়ে যাবে মানে জেড স্কোয়ারটা নিচে আসবে, 4π স্কোয়ারটাও নিচে আসবে, এমটাও নিচে আসবে, তাহলে R সমান এইটা গুণ হলো মানে আমি এটা লিখে দিলাম 4πε0 আগে লিখে দিলাম, ওপরে চলে গেল N স্কোয়ার এই স্কোয়ারটা যেমন ওপরে আছে রয়ে গেল N স্কোয়ার এই স্কোয়ার, তাহলে এই M এই 4π স্কোয়ার M আর এখান থেকে জেড স্কোয়ারটাও নেমে আসছে। আচ্ছা এইবারে যদি আমরা এইখানে যদি 4π স্কোয়ার সঙ্গে এটা কেটে দিই তাহলে কত পাবো এটাকে আমরা, তাহলে এখানটা সমান লিখছি আমরা, উপরে ε0 4 4 কেটে গেছে, পায়ের সঙ্গে পায়ের স্কোয়ার কেটে গেছে, তাহলে কত নিচে থাকছে ε0/π ইন্টু N স্কোয়ার H স্কোয়ার বাই M জেড স্কোয়ার। আচ্ছা এইটার মধ্যে ε0 মানে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা মান কনস্ট্যান্ট, পায়ের মান কনস্ট্যান্ট, N মানে হচ্ছে N হচ্ছে মানে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটার মানটা কিন্তু ভ্যারি করে 1 2 3 4 ভ্যারি করে। H মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট মান কনস্ট্যান্ট, M মানে ইলেকট্রনের ভর আমরা মান জানি, Z মানে পরমাণু ক্রমাঙ্ক, কোনো একটা মৌলের জন্য পরমাণু ক্রমাঙ্ক স্থিরই থাকে, ই হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে স্থির বা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি R সমানুপাতিক N স্কোয়ার, R সমানুপাতিক N স্কোয়ার, তার মানে বলতে পারি আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের ব্যাসার্ধ বর্গের অনুপাতে বৃদ্ধি পায়, যত মুখ্য কোয়ান্টাম সংখ্যা বাড়বে কক্ষপথের ব্যাসার্ধটা কী হবে না বর্গের অনুপাতে বৃদ্ধি পাবে। আচ্ছা আমরা যে কনস্ট্যান্ট মানগুলো বললাম প্রত্যেকটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাহলে প্রত্যেকটার যদি আমরা এবারে ভ্যালু যদি বস করাই, মানগুলো বস করাচ্ছি, তাহলে ফর H মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, এর একক জুল সেকেন্ড। M মানে হচ্ছে ইলেকট্রনের ভর, আমি সব এসআই কাউকে নেবো 9.1 ইন্টু 10⁻31 কেজি। ε0 মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এর মান হচ্ছে 8.85 গুণিত 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। পায়ের মান নেব 3.14, ই হচ্ছে ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। এটা যদি আমরা এই ইকুয়েশনটাতে বস করাই, এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এই ইকুয়েশনটা যদি আমরা বস করাই তাহলে আমরা পাবো R সমান 0.529 ইন্টু N স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং, এটা আর্মস্ট্রং আমরা পাবো, তাহলে এটা আমরা পাবো আর্মস্ট্রং। এবার আর্মস্ট্রং যদি মিটার করতে হয় আমরা জানি 1
আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। এটা মনে রাখতে হবে, 1 আর্মস্ট্রং 10⁻⁻10 মিটার। তাহলে আমরা এটা কি পেলাম না, প্রত্যেকটা যদি কনস্ট্যান্ট মান যদি বস করাই ইকুয়েশনেতে, তাহলে পাচ্ছি 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড আর্মস্ট্রং। এবারে দেখি আমরা এটা হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে প্রত্যেকটার মান কত কত করে পাই দেখি আমরা। হাইড্রোজেন যে পরমাণু আছে তার ক্ষেত্রে আমরা জেড এর মানটা ফিক্সড। তাহলে হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে তাহলে ফর এইচ অ্যাটম কক্ষপথে ব্যাসার্ধগুলো বার করে দেখি। ফর এইচ অ্যাটম জেড সমান কত 1। তাহলে কে কক্ষের যে ব্যাসার্ধ, কে কক্ষটা হচ্ছে প্রথম কক্ষ, তো কে কক্ষের ব্যাসার্ধ যদি আমরা R1 ধরি তাহলে কত হবে না 0.529 ইন্টু এন মানে প্রথম কক্ষ মানে 1 স্কোয়ার বাই জেড মানে 1 সমান কত পাচ্ছি 0.529 আর্মস্ট্রং। এটাকে আমরা A0 বা বোর ব্যাসার্ধ বললি, এর আরেক নাম হলো বোর ব্যাসার্ধ। তাহলে দ্বিতীয় নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত R2 সমান কত হবে 0.529 ইন্টু এন এর মান কত 2 স্কোয়ার বাই জেড মানে 1, এখানে মানটা বস করাচ্ছি। তাহলে 2 দুগুণে 4, 4 গুণিত 0.529 আর্মস্ট্রং। তাহলে R3 কত হবে না 3 তারিখকে 9 গুণিত 0.529 আর্মস্ট্রং। তাহলে আমাকে এই পুরো ক্যালকুলেশনটা না করে আমি এখান থেকেই প্রত্যেকটার মান আমি বার করতে পারবো। তাহলে এটা হলো আমাদের কক্ষপথের ব্যাসার্ধ বার করলাম ইলেকট্রনের ক্ষেত্রে। এইবারে হচ্ছে আমরা যেটা বার করব সেটা হচ্ছে ইলেকট্রনের কক্ষীয় গতিবেগ কত হয় বার করে দেখি আমরা। এইবারে আমরা বার করব ইলেকট্রনের কক্ষীয় গতিবেগ। ইলেকট্রনের কক্ষীয় গতিবেগ আমরা বার করব। ইলেকট্রনের কক্ষীয় গতিবেগ। আচ্ছা, আমরা কি পেয়েছি, আমরা আগে পড়েছি যে একটা এমভিআর আমরা এখানে পেয়েছি কি না এমভিআর সমান এনএইচ বাই কত না 2 পাই। ইলেকট্রনের কৌণিক বোর্ডের প্রথম স্বীকার্য এটা পেয়েছি h/2 পাই সরল গুণিতক কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে এমভিআর, এটা হচ্ছে h/2 পাই সরল গুণিতক, এনটা হচ্ছে সরল সংখ্যা 1 2 3 4। তাহলে এখান থেকে আমি ভি এর মান কত পাবো না ভি সমান পাবো আমরা NH/2 পাই mr। আচ্ছা, এবারে আমরা আর এর যে মানটা পেয়েছি, আর এর মান কত পেয়েছি আমরা, আর এর মান আমরা পেয়েছি আর এর মান আমরা কত পেলাম, আর এর মান আমরা পেয়েছি এটা। আচ্ছা, আমরা আর এর কোন মানটা বস করাবো, আমরা আর এর এই মানটা বস করাবো। তাহলে আর এর মানটা বস করাবো এখানে আমরা। তাহলে ভি সমান কত হলো, আচ্ছা নিচে আর আছে মানে আর এর মানটা কি হবে উল্টো বসবে। তাহলে NH/2 পাই m ইন্টু 1 বাই আর। তাহলে আর এর মানটা যেটা হবে সেটা কি উল্টো বসবে। তাহলে উপরে হবে 4 পাই স্কোয়ার m জেড স্কোয়ার, নিচে হবে 4 পাই এপসাইলন 0 ইন্টু n স্কোয়ার ইন্টু n স্কোয়ার h স্কোয়ার। এটা হলো আমাদের আর এর মান, এবং সেটা কি হলো না উল্টো করে আর এর মানটা বসবে। তো এখান থেকে যদি এটা কাটাকাটি যায় তাহলে কি হবে না n এর সাথে একটা স্কোয়ার কাটলো, h এর সাথে একটা স্কোয়ার কাটলো। আচ্ছা, এখানে তাহলে আমি 1/4 পাই এপসাইলন 0টা রেখে দিলাম, 1/4 পাই এপসাইলন 0 ইন্টু আচ্ছা 2 এর সাথে 2 কাটলো, পায়ের সাথে স্কোয়ার কাটলো, m এর সাথে m কেটে গেছে। তাহলে উপরে রইল কত 2 দুগুণে 4 2 ছিল, তাহলে 2 পাই জেড স্কোয়ার বাই নিচে রইল NH। তাহলে এখান থেকে আমি দেখতে যদি ভি এর মান পেলাম, দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক 1/n, কারণ এখানের ক্ষেত্রেও 4 পাই এপসাইলন 0 মান কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট এবং পায়ের মানও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না ভি সমানুপাতিক 1/n। আচ্ছা, এবারে যদি আমরা এইচ এর সমান আমরা আগে দেখেছি এইচ এর মান কত না 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ই এর মান কত
না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এপসাইলন জিরো সমান কত না 8.85 গুণিত 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এই মানগুলো যদি এইটাতে পুট করা, এইটার ইকুয়েশনে যদি পুট করি আমরা, তাহলে ভি সমান আমরা পাবো 2.18 ইন্টু 10⁶ ইন্টু Z/N মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান পেলাম ভি এর মানটা কত পেলাম তাহলে আমরা না 2.18 ইন্টু 10⁶ ইন্টু Z/N। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এবারে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বার করি ফর এইচ অ্যাটম বার করি আমরা, তাহলে V1 বেরোবে। তাহলে এইচ অ্যাটমের জন্য আমরা কোনটা বেরোবে না V1 বেরোবে আমাদের। V1 সমান কত হবে তাহলে আমরা এখানটায় মানটা বসাবে 2.18 ইন্টু 10⁶, তো মিটার পার সেকেন্ড। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো কক্ষপথে প্রচণ্ড বেগে ঘোরে। আমাদের আলোর বেগ কত না 3.8 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড, আর এখানে আছে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তো আমার যদি এখানে দুটোর মধ্যে অনুপাত দেখি আমরা V1/c, সি মানে হচ্ছে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ সমান কত না 1/137, 1/137। এটা আমরা এখানে দেখতে পাই, তো আমরা ইলেকট্রনের কক্ষীয় গতিবেগ বার করলাম, ভি এর মান বার করেছি। এবারে যেটা আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি। আচ্ছা, ইলেকট্রনের শক্তি বলতে আমরা ক্যালকুলেশন করব ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তি এবং ইলেকট্রনের মোট শক্তি। তাহলে প্রথমে বার করব আমরা ইলেকট্রনের গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির সূত্র কি না 12mv²। আমরা যে ভি এর যে মানটা পেয়েছি সেই মানটা আমরা এখানে বস করে দেবো। তাহলে ভি এর আমরা মান পেয়েছি কত না 1/4πε0। আমরা তাহলে ভি এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 1/4πε0 2πz²/nh। সেই মানটা আমরা এখানে বস করাবো, তার স্কোয়ার করে তাহলে কত হবে না 1/4πε0 তার স্কোয়ার ইন্টু 2πz² তারও হোল স্কোয়ার। এটা পুরোটা স্কোয়ার মানে কি এটা আলাদা করে স্কোয়ার করেছি, এটাকে আলাদা করে আমরা স্কোয়ার করেছি। তো তাহলে এখান থেকে বেরোবে এখান থেকে 1/4πε0 তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এটা 2² মানে 4, 4কে 2 দিয়ে কাটলাম মানে 2 π², ওকে, m z² e⁴/n² h²। ইজি একদম ইজি ক্যালকুলেশন। আচ্ছা, এবারে বার করব ইলেকট্রনের স্থির তাড়িতিক স্থিতিশক্তি। এটাকে কি বলি আমরা পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি। আচ্ছা, এখানে আমরা অলরেডি ইলেকট্রনের স্থির তাড়িতিক স্থিতিশক্তি কিসে বেরোবে না নেগেটিভ টার্মে বেরোবে, ঠিক আছে। তার এখানে শক্তি বার করার সময় আমরা উইথ সাইন বার করব। তো এখানে ইলেকট্রনের যে স্থিতিশক্তি যখন বা শক্তি যখন আমি ক্যালকুলেশন করব তখন আমরা উইথ সাইন নেব, কারণ ইলেকট্রনের কাছে যে বলবো স্যার কেন সাইনটা নেবো আমরা, কারণ ইলেকট্রনের কাছে যে আমাদের স্থিতিশক্তিটা আছে তার কারণটা হচ্ছে ইলেকট্রনের কাছে স্থিতিশক্তি থাকার কারণটাই হচ্ছে এর চার্জ। ইলেকট্রনের চার্জ এখানে কত নেগেটিভ, তাহলে এখানটায় লেখার সময় করবে এটাকে কত না 1/4πε0 q1 q2/r², q1 তাহলে -e ইন্টু প্লাস jd/r², সরি বাই আর। স্থির তাড়িতিক স্থিতিশক্তিতে q1 q2/r। তাহলে এইখানটা মাইনাসটা বেরিয়ে আসবে,
তাহলে মাইনাস 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার, আর নিচে আছে মানে যদি আমি ওপরে বস করাই আর এর মানটা, তাহলে 4π² mz² বাই নিচে হবে n² ইন্টু 4πε0 সমান কত পাচ্ছি না 1/4πε0 তার হোল স্কোয়ার, এই যে 4πε0, এই যে 4πε0 ইন্টু 4π² mz² বাই n²h²। এটা পেলাম আমরা স্থির তাড়িতিক স্থিতিশক্তি। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যে এখানে চিহ্নের বিপরীত চিহ্ন আছে। এখানে যে 1/4πε0 তার হোল স্কোয়ার, এখানেও তার হোল স্কোয়ার, এখানে যে 2, এখানে আছে 4, বাকি পুরো রাশিটা এক আছে। তাহলে আমি বলতে পারি ইলেকট্রন গতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তিটা মানে পোটেনশিয়াল এনার্জিটা গতিশক্তির ডবল। আগে একটা মাইনাস সাইন থাকবে, এখানে 2 করলেই মাইনাস সাইন থাকছে, একটাই মাইনাস সাইন থাকছে, আর গতিশক্তিটা কি হচ্ছে ডবল হয়ে যাচ্ছে। তাহলে মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি বার করব, এখানটাই করে নিচ্ছি। মোট শক্তি বা টোটাল এনার্জি সমান কত বেরোবে আমাদের না, টোটাল এনার্জি সমান আমাদের তাহলে বেরোবে এখানে কত না কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তার মানে এইটা যুক্ত এটা, তার মানে কি এটা বিযুক্ত এটা। তো একটা জিনিস দেখা যাক, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 4, তাহলে আমার 1/4πε0 একই আছে, তাহলে আমি লিখলাম 1/4πε0 তার হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা এটা 2, এটা 4, 4-এর চিহ্ন মাইনাস আছে মানে বড় চিহ্ন বসে, তাহলে একটা মাইনাস বস করে দিলাম আমি। আচ্ছা 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 2 থাকে, তাহলে 2π² mz² বাই n²h²। এই কথাটাকে আমি আরেকবার ক্লিয়ার করছি ব্যাপারটাকে, সেটা হচ্ছে এখানে কি আছে আমার টার্মগুলো একই, 1/4πε0 তার হোল স্কোয়ার, এখানে 1/4πε0 তার হোল স্কোয়ার, π² mz²⁴, π² mz²⁴, n²h², n²h²। তাহলে আমি এগুলো সব কমন নিয়ে নিচ্ছি। তাহলে উপরে কত পারে 2 - 4, 2 - 4 মানে কত হচ্ছে -2, সেটা -2। তো এই যে ক্যালকুলেশনটা যেটা করলাম, এর থেকে একটা ইকুয়েশন আমি কিন্তু পাচ্ছি। কি পাচ্ছি না দেখতে পাচ্ছি পোটেনশিয়াল এনার্জি, এটা আমাদের যেটা এখানে লিখছি পোটেনশিয়াল এনার্জি সমান যে কাইনেটিক এনার্জি তার দুগুণ। তাহলে কাইনেটিক এনার্জির দুগুণ, কিন্তু তার কি চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন আছে। আবার বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি মানে এটা, এটারও তো দুগুণ, টোটাল এনার্জির কত গুণ দুগুণ। এটা বলে মাইনাস সাইন নাই কেন, কারণ এই তো মাইনাসটা আছে, তাহলে মাইনাস অফ মাইনাস হলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মাইনাস অফ 2 কাইনেটিক এনার্জি সমান 2 অফ টোটাল এনার্জি। ঠিক আছে, তো এখান থেকে এত বড় ইকুয়েশন আমি মনে রাখবো না, একটা ছোট ইকুয়েশন তৈরি করে নেবো। তৈরি করি। আমরা এম এর মান কত জানি 9.1 × 10⁻³ কেজি, এটা এম এর মান জানি। ইলেকট্রনের আধান আমরা জানি কত না, ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট কত না 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। ε0 মান হচ্ছে 8.85 × 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। তো এই ভ্যালুটা যদি আমি শক্তির রাশিমালা যদি বস করাই, তাহলে আমরা পাবো ই সমান -13.6 × z² বাই n² ইলেকট্রন ভোল্ট। এইটা আমরা মনে রাখবো, -13.6 × z² বাই n² ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে, এটা আমরা বলতে পারি এনার্জি অফ nth অরবিট, nতম কক্ষপথের এনার্জি। তাহলে এখান থেকে যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার যদি মান বাড়ায়, তাহলে শক্তির মান
বাড়বে, কারণ আগে মাইনাস সাইন আছে। 1 তাহলে এখান থেকে বলতে ই সমানুপাতিক -1/n²। তাহলে এই কথাটা আমি এখান থেকে বলতে পারি ই সমানুপাতিক -1/n²। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়াবো তত শক্তির মান কী হবে? বাড়বে। বলেছে ব্যস্ত তাহলে মাইনাস আছে না একটা, এই জন্য বাড়বে। তাহলে যদি সর্বোচ্চ মান যদি ই ম্যাক্সিমাম কত হতে পারে? মাইনাস থেকে হয়ে হয়ে কত হবে? 0 হতে পারে। কখন হবে? না যখন n টেন্ডস টু ইনফিনিটি। মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি ইনফিনিটি হয় তাহলে ই ম্যাক্সিমামের মান কত হয়ে যাবে? না 0 হবে। আচ্ছা, এইবারে আমরা এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য প্রত্যেকটা কক্ষপথের শক্তি বার করব। ফর এইচ অ্যাটম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই আমরা, যে ইলেকট্রনের শক্তি মাইনাসে বেরোলো, তার কারণটা হচ্ছে এখানে ইলেকট্রনটা নিউক্লিয়াসে দেখি আছে বাউন্ডেড আছে, বাঁধা আছে। তাহলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস থেকে ফ্রি করতে হবে, এর জন্য মাইনাস। ইলেকট্রনটা নিউক্লিয়াসের সঙ্গে বাঁধা আছে বা বাউন্ডেড আছে, তাহলে একটা এনার্জি দরকার নিউক্লিয়াস থেকে ফ্রি করতে হবে, এই জন্য টোটাল এনার্জি মাইনাস। এটা মানেটা হচ্ছে এটাই। তো এবার আমি হাইড্রোজেন অ্যাটমের জন্য বার করব। হাইড্রোজেন অ্যাটমের সময় জেড সমান কত? না জেড সমান 1। তাহলে E1 সমান কত হবে? -13.6 ইন্টু জেড এর মান 1 মানে 1² বাই এন এর মান কত? 1। প্রথম কক্ষপথ সমান কত হলো? -13.6 ইলেকট্রন ভোল্ট। E2 সমান -13.6 ইন্টু 1² বাই কত? 2² 2 নম্বর কক্ষপথ। এটা ক্যালকুলেশন করলে -3.4 ইলেকট্রন ভোল্ট। সেমভাবে E3 -13.6 ইন্টু কত? 1² বাই 3², এটা বেরোবে -1.51 ইলেকট্রন ভোল্ট। E4 -13.6 ইন্টু 1² বাই 4², এটা বেরোবে -0.85 eV। প্রথমের থেকে -13.6 থেকে -3.4, ডিফারেন্সটা অনেক বেশি। তারপরে কি হয়েছে না, ডিফারেন্সটা আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। তো এইটা হচ্ছে আমরা বলতে পারি E2টা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট বা প্রথম উদ্দীপিত স্তর। তাহলে E3 কি হবে? না সেকেন্ড এক্সাইটেড স্টেট। এটা কি হবে? না থার্ড এক্সাইটেড স্টেট। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি একটা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, একটা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে কি হবে? এইদিকে যদি আমি ই বা এনার্জি, এটাকে আমরা বলছি এনার্জি পুট করলাম, আর এদিকে এন সমান এটা হচ্ছে 1, এটা হচ্ছে এন সমান 2। তাহলে এটার মান কত? না -13.6। তারপরে কত আছে? না -3.4। তারপরে গ্যাপটা একটু কমেছে, এন সমান 3 -1.51। তারপরে গ্যাপটা আরও কমেছে, এন সমান 4 -0.85। এইভাবে কমতে তারপরে গ্যাপ আরও কমেছে, কমতে কি হবে? একটা টাইম কী হবে? যে টাইমটাতে একটার উপর আরেকটা কী হবে? ওভারল্যাপ করতে শুরু করে দেবে। শুরু করতে এটা কখন 0 হবে? এনার্জিটা 0 হবে কত? যখন না n = ইনফিনিটি। তার মানে কি ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল, ফ্রি ফ্রম নিউক্লিয়াস। ইলেকট্রনটা তখন ফ্রি ফ্রম নিউক্লিয়াস। তো এটা তখন এনার্জিটা হয়ে যাবে 0। এবারে হচ্ছে বোরের মডেল, বোর যে পরমাণু মডেল দিয়েছিলেন তার কি ত্রুটি ছিল। তো বোরের যে পরমাণু মডেল দিয়েছিল তার কি ত্রুটি ছিল, উনি যে পরমাণু মডেল দিয়েছিলেন। প্রথম ত্রুটি হচ্ছে, তাহলে প্রথমে পড়ব ত্রুটি কি না, এর থেকে পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্বন্ধে জানা যায় না। 3 ডাইমেনশন যে গঠন, সেই সম্বন্ধে আমাদের কিন্তু কোনো ধারণা দেননি। এর থেকে পরমাণুর 3D গঠন সম্বন্ধে ধারণা পাওয়া যায় না।
এক নম্বর। আর একটা হচ্ছে এই যে এত যে আমরা জিনিসগুলো করলাম, এটা শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটম বা এইচ লাইক অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এর সাহায্যে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। মৌলের রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, এইচ লাইক অ্যাটম বললাম মানে কি? হাইড্রোজেনেতে কটা ইলেকট্রন আছে না, হাইড্রোজেন পরমাণুতে আমাদের ইলেকট্রন সংখ্যা কটা না, একটা। এইচ লাইক অ্যাটম হিলিয়াম প্লাস, হিলিয়াম কত 2, প্রোটন সংখ্যা 2 মানে ইলেকট্রন সংখ্যাও 2, প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে আছে কটা? একটা। আচ্ছা, এলআই ডবল প্লাস, এলআই মানে আমাদের লিথিয়াম 3, তার থেকে 2টি ইলেকট্রন বেরিয়ে থাকছে কটা? একটা। এই সব পরমাণু ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে পারে। এছাড়া অন্য কোনো পরমাণু ক্ষেত্রেও এটা বোরের পরমাণু বলে কোনো কিছু ব্যাখ্যা করতে, রেখা বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না।